আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওতে 2018 সালের একটা কেস শেয়ার করছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, উপকৃত হবেন। এই ভিডিও দেখলে ৩টা জিনিস ক্লিয়ার হবেন। যারা ডাক্তার আছেন তারা শিখবেন ধৈর্যর কতটা প্রয়োজন চিকিৎসায়। যারা ছাত্র আছেন প্লাস নতুন ডাক্তার আছেন তারা শিখবেন, জানবেন, বুঝবেন। গুছিয়ে কেস টেকিং এবং মেডিকাকে যদি ভালো করে জানা যায়, পড়া যায়, তাহলে রোগী কত দ্রুত সময়ের মধ্যে ভালো হয়। যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য যত পুরনো রোগ হোক না কেন, আপনি যদি সঠিক তথ্য ডাক্তারকে দিয়ে আপনার চিকিৎসার হেল্প করতে পারেন, নিয়ম কানুন মেনে যদি চলতে পারেন, তাহলে হোমিওপ্যাথিতে পরিপূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। এবং হোমিওপ্যাথি ক্রনিক রোগে যে সময় লাগে রুগী দেখতে, সেই বিষয়টাও ক্লিয়ার হবেন। শুধু প্রয়োজন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। তাহলে যারা সাধারণ মানুষ আছেন, তারা যারা কোয়াক হোমিওপ্যাথ আছেন, হকার হোমিওপ্যাথ আছেন, তাদের কাছে গিয়ে কি হবেন না? প্রতারিত হবেন না। চলেন আলোচনা শুরু করি। রোগীর নাম হলো আমিনা। ৫৬ বছর বয়স। বাড়িটা ময়মনসিংহ জেলায়। ২০১৮ সালে ২৭১ নাম্বার কেস। রিকারেন্ট রানি নোজ। নাক দিয়ে পানি পড়ে। কাশি ফিরে আসে। শ্বাসকষ্টতে ভুগতেছে ২৫ বৎসর যাবৎ। এবং এই ঠান্ডা লাগাটা তার ছোট থেকেই। ৩০ বৎসর যাবৎ উনি বিভিন্ন চিকিৎসা, নিয়মকানুন ইত্যাদির মধ্যে সে চলাফেরা করছিল। এই যে ৩টা কষ্ট, এই যাবতীয় কষ্ট, সব কষ্ট আবহাওয়া যখন পরিবর্তন হয়, সে বাড়িতে যখন ঝাড়ঝাঁটা দেয়, সে যখন শুয়ে পড়ে, তার কষ্ট বেড়ে যায়। রাত্রে শুইলে বা কষ্ট বেড়ে যায়। অ্যালোপ্যাথি ওষুধ খেলে কিছুটা কমে, ভালো থাকে, আবারও যা কার তাই হয়ে যায়। রোগীর কাছ থেকে জানতে চেয়েছিলাম তার এই রোগের পেছনের গল্প কি। রোগী বলছিল ৩০ বছর আগের কথা। তখন থেকেই একটুতেই ঠান্ডা লাগতো, নাক দিয়ে পানি পড়ছিল। পাশের ফার্মেসি থেকে তার বাবা, ভাই ওষুধ এনে দিত, খেত। তার হাসব্যান্ড ওষুধ এনে দিত, খেত। এলাকার ডাক্তারের থেকে ওষুধ খেত। বেশি যখন বেড়ে যায়, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল। ওষুধ খেলে নাক দিয়ে পানি পড়া কমে যেত, হাঁচি কমে যেত, শ্বাসকষ্ট বেড়ে যেত। ওই যে ওষুধগুলো খেয়ে পানি পড়া, হাঁচি কমে যেত, কিন্তু শ্বাসকষ্ট বাড়ত। আমার কাছে যখন ২০১৮ সালে ১০/৪ আসে, তখন উনি কবিরাজি ওষুধ খাচ্ছিলেন। ওনার এলাকার মানুষ বলেছিল যে, যেহেতু যেহেতু অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে কমতেছে না, তুমি কবিরাজ দেখাইতে পারো, জিন ভূতের কোনো সমস্যা হয়তো থাকতে পারে। উনি তাই দেখাচ্ছিল, সেখান থেকে আমার কাছে আসে। পাস্ট হিস্ট্রিতে কুকুর, বিড়াল এগুলার কোনো ইতিহাস নেই। ছোট থেকেই সবাই বলতো যে রোগাই। মানে ছোটবেলা থেকেই সে রোগা। কোনো স্কিন ডিজিজ নেই, ভ্যাকসিনের কোনো কিছু ছিল না, কোনো অপারেশনাল হিস্ট্রি ছিল না। কিন্তু গলা ফুলতো। ২ গলা। মাঝে, মাঝে একটু ঠান্ডা লাগলে ঠান্ডা খাবার-দাবার খেলেই বাট ম্যালেরিয়া, জন্ডিস এগুলো ওনার মানে নিত্যদিনের, প্রতিদিনের রোগ ছিল। তাই লিখেছি রিকারেন্ট। যেহেতু ঘন, ঘন ওগুলো আসতো তাই। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে অ্যালার্জি, ডায়াবেটিস, ক্যান্সার কারো নেই। ক্যান্সার ছিল বাবার এবং দাদির, হাইপারটেনশন মায়ের, শ্বাসকষ্ট নানির। বাকি আদার্স কোনো কমপ্লিকেশন, বড় ধরনের কোনো ডিজিজ ছিল না। আহ জেনারেলের মধ্যে এসে সে চিলি পেশেন্ট। একটুতে ঠান্ডা লাগতো, কিন্তু আবার খোলা বাতাস-টাতাসে এগুলাতে ঘুরতে তার ভালো লাগতো। গোসলের ইচ্ছা স্বাভাবিক, হাত পায়ে জ্বালা পোড়া হতো মাঝে, মাঝে।
ওই ডাবের পানি-টানি এটা খেলে নাকি ভালো হয়ে যাইত। পিপাসা কম, মুখে লালা, আ শ আ শ শরীরে ঘাম কম, মুখে লালা নেই। মিষ্টিটা তার প্রিয় খাবার ছিল এবং মসলাযুক্ত খাবার খেলে পেটে জ্বালা-পোড়া হতো। পানি পিপাসা কম, ক্ষুধা কম, পায়খানা কষা, তো জোর করে পায়খানা করলে মলদ্বার ফুলে যায়। এগুলা কমপ্লিকেশন ছিল। ঘুমের মধ্যে অল্প শব্দ হলেই হুটহাট ঘুম ভেঙে যেত, গ্রামে বাড়ি এবং মাঝে, মাঝেই উনি দেখত সে উড়ে যাচ্ছে, এরপরে সাপ এগুলা উনি দেখত। চেহারাটা আমি যেটা পেয়েছি ফিজিক্যাল মেকআপ রোগা, কোনো মোশন সিকনেস তার মধ্যে তখন পাইনি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে সে গুল খেত। গুল। আগে পান খেত, এখন ছেড়ে দিয়ে দাঁত-টাত ব্যথা করে, গুল খেত। আপনার প্রেশার ১২৫-৮৫, চোখে হালকা দেখতে অসুবিধা, জিহ্বা-টিহ্বা ওয়াশ-টোয়াশ ওগুলা তখন হয়তো পাইনি, নিওনি। পার্টিকুলার সিম্পটমস এর মধ্যে ওই যখন আপনার আ সর্দি লাগতো, তখন মাথাটা ভার, ভার লাগতো। যখনই নাক দিয়ে পানি পড়তো, মাথা ভার, ভার লাগতো, নাক দিয়ে তরল পানি, এক্কারে সাদা পানি বের হতো। বলতেছিল মাঝে, মাঝে হয়রান লাগে, হয়রান। আমার এই কথাটা তখন শেখা যে আমরা যে হার্টের প্যালপিটেশন বলি, ধক-ধক করতেছে বলি, হার্টবিট বেড়ে গেছে বলি, সেটাকে হয়রান বলে। তো হয়রান লাগে। বুকের মধ্যে জ্বলে, ওই মসলা জাতীয় খাবার খেলে জ্বালা-পোড়া হয়, পেটে কোনো কমপ্লেন নেই, পায়খানা শক্ত হলে মলদ্বারটা ফোলে, আর সারাদিন কাজকর্ম করে এইজন্য রাত্রেবেলা তার হাত-পা সবাই কামড়ায়। এই হলো রোগীর কেস টেকিং। আমি সাধারণ মানুষদেরকে বলছি, এই যে ৫-৭ মিনিটে যেমন এই পুরা লাইনগুলা পড়ে শোনাই দিলাম, আসলে আমরা যখন এই কথাগুলা আপনাদের মধ্যে থেকে নেই, উদ্ধার করি, তখন কি আর এই ৫-৭ মিনিটে হয় বাপু? অনেক রুগী আসেন কথার উত্তর ক্লিয়ার দিতেই পারে না, বুঝতেই পারে না, ভারী মুশকিলের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয়ে এরা এত অসচেতন, সচেতন হইতে হবে। আমি বারবার প্রত্যেকটা রুগীকে বলছি, প্রত্যেকটা কেস আলোচনায় বলছি, রোগ আলোচনায় বলছি, ম্যাটেরিয়ামেডিক আলোচনায় বলছি, যদি সচেতন না হন, কোনো ডাক্তারের কাছে গিয়ে ফল পাবেন না, 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 না বলে দিলাম। পাবেন না। আর যারা ডাক্তাররা আছেন, চিকিৎসা করতে গিয়ে রুগীকে যদি সচেতন করতে না পারছেন, আপনার সুনাম কখনো এই বাংলার বুকে ছড়াবে না, না, না। আমি বলে দিলাম। আর যে সকল রোগী কথা শুনবে না, মানবে না, ডাক্তারদের প্রতি আমার অনুরোধ, এগুলাকে সরিয়ে দেন। দেখার দরকার নেই। তাইলে এই কেসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। কি, কি পেলাম? আ সে বোঝার জন্য আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলছি, তারপরে রেপার্টরিতে নিয়ে যাচ্ছি। রেপার্টরিতে গেলে আমরা আরো ভালো বিষয়টা বুঝতে পারবো। খুব মন দিয়ে ধরেন। তাহলে এই কেসের মধ্যে যদি আমরা বলি, তাহলে মূল, মূল জিনিস কি পাচ্ছি? বলেন দেখি। মেন্টাল সাইডটা তো আপনাদেরকে দেখানো হলো না। মেন্টাল সাইডের মধ্যে আ আমরা যেটা পেয়েছি, স্মরণশক্তি মোটামুটি, ঘোরাফেরা করতে ভালোবাসে, ঘুরতে পছন্দ, মাইনষের কষ্ট দেখলে তার কষ্ট লাগে, রাগ আছে। কিন্তু উনি বলছিল, আমার বাবারও রাগ ছিল, স্বামীরও রাগ, তাই নিজের রাগ কখনো দেখায় নাই। কাজের বিষয়ে উনার মানে মেয়েরা আসছিল, তাতে বোঝা গেল কাজের ব্যাপারে খুব কর্তব্যপরায়ণ, কিছুটা টিমিডিটি মনে হয়েছে আমার কাছে এবং অ্যাংজাইটি একটা ছিল। মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে একটা এনজিওতে কাজ করছে, তারপরেও একটা অহেতুক অ্যাংজাইটি, আমার ভবিষ্যতে কি হবে? ছেলে একটা কাজ করছে, তার চিকিৎসার জন্য ছেলে-মেয়েরা আসতেছে, তারপরেও কথা, ছেলে যদি আমাকে না দেখে, মানে তার ফিউচার নিয়ে একটা গন্ডগোল তার মনের মধ্যেই আছে। তারপরে হলো ছেলেটা ছোট একটা চাকরি করতেছে, এনজিওর চাকরি। আমি পরে খোঁজ নিয়েছি, ওনার ছেলে এসেছিল, গল্প হয়েছে, ভালো বেতন পায়। তারপরেও কি সরকারি চাকরি হয়নি, তাই ছেলের ভবিষ্যৎ কি হবে?
আমি মরে গেলে ছেলে সন্তানরা কি করবে, ওর বাপও তো নেই, এই ধরনের একটা টেনশন। স্যাডনেস এর মধ্যে বলেছিল আমার বাবা মারা গেছে। বাবা মা মারা গেলে সবারই দুঃখ কষ্ট একটা থাকে, স্বাভাবিক বিষয়। গান বাদ্য এগুলো ভালোবাসে না, আত্মহত্যা করার ইচ্ছা বা ইত্যাদি বিষয় আদি ওগুলা আমি কিছু পাইনি বা ছিল না। তাহলে এই কেসটাকে যদি আমরা এখন অ্যানালাইসিস করি তাহলে কি পাবো, এটা হলো মূল কথা। তো আমি অ্যানালাইসিস এর বিষয়টা বলছি, মানে যেটাকে এভুলেশন অফ সিমটমস বলা হয়, অ্যানালাইসিস অ্যান্ড এভুলেশন অফ সিমটমস। তাহলে আহ, একদম প্রথম দিক থেকে জেনারেল থেকে শুরু করি। তাহলে রুগীর পিপাসা কম পেয়েছি, থার্স্টলেস। তারপরে পেয়েছি হলো ক্ষুধা কম, অ্যাপিটাইট লো। তারপরে পেলাম কি রুগী শীত সহ্য করতে পারে না, চিলি পেশেন্ট। তারপরে কি ঘুম আছে কিন্তু একটু খুট করে শব্দ হলে ডিস্টার্ব হচ্ছে। ঘুমের মধ্যে পেলাম কি উড়ে যাওয়ার সাপের স্বপ্ন দেখতেছে। তারপরে আরেকটা কি পেলাম, খাবার দাবারের মধ্যে মিষ্টি পছন্দ। জেনারেলি আরেকটা জিনিস পেলাম, একটুতে ঠান্ডা লাগছে সত্য, বাট তার আবার খোলা আবহাওয়াতে ঘুরে বেড়াতে ভালো লাগতেছে। অপছন্দর মধ্যে কি পেলাম, মশলা জাতীয় খাবার দাবার খেতে পারতেছে না, কারণ তার পেটের গন্ডগোল হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, নতুন একটা কমপ্লেন এসে উপস্থিত হচ্ছে, তাই সে খেতে পারতেছে না। পায়খানার মধ্যে কি পেলাম, পায়খানাটা কষা, জোর করে যদি পায়খানা করে তাহলে কি মলদারটা ফুলে যাচ্ছে। প্রস্রাব স্বাভাবিক পেয়েছি, আপনারা দেখেছেন, পার্সপিরেশন ঘাম নেই, একদম স্ক্যান্ট বলা যেতে পারে। আর আরেকটা বিষয় পেলাম কি জেনারেলে, এই যে দেখেন স্পষ্ট করে লেখা আছে যে আবহাওয়া পরিবর্তন হলে সকল কষ্ট বাড়তেছে। রোগ কি, অ্যাজমা। রোগ কি, অ্যালার্জি। কিন্তু বাড়তেছে কখন, আবহাওয়া পরিবর্তন হলে। তাহলে যারা রানী রোজ অর অ্যালার্জিক রাইনাইটিস, অটোইমিউন ডিজিজ এগুলা নিয়ে বলবেন, তাহলে তারা বলবেন এই সকল কষ্ট তো ধুলাবালিতে আবহাওয়াতে বাড়ে কমে, এর সাথে তারতম্য আছে, এটাই স্বাভাবিক, তাই কি না? কথা তাই দাঁড়াচ্ছে কি না? যদি তাই হয়, আর আরেকটা কি পার্টিকুলারলি আমরা কি ওই মাথা ধরা পেলাম আর হচ্ছে নাক দিয়ে পানি পড়া পেলাম, তাই কি না? এটা হলো টোটাল, মানে যা লিখেছি গল্প সংক্ষিপ্ত যদি জিস্ট করি তাহলে এই জিনিসটা আসতেছে। এখন কথা হলো এই জিনিসের ওপরে ডিপেন্ড করে আমাদেরকে রোগীর জন্য ঔষধ চিন্তা করতে হবে। নিশ্চয় এতক্ষণে অনেকে অনেক ধরনের ওষুধ ভেবে ফেলেছেন। আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আমি সরাসরি রেপার্টরি থেকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আমরা মেন্টাল রুব্রিক্সে চলে যাই, তাহলে মনে হয় বেশ ভালো হবে। আমরা যদি মেন্টাল রুব্রিক্সে যাই তাহলে কি পাবো, মাইন্ডে আসার পরে দেখেন ওনার রাগ আছে, কিন্তু কথা কি আমার রাগ আছে, কিন্তু বাবারও রাগ ছিল, স্বামীরও রাগ ছিল, রাইট? তার মানে কথা দাঁড়াচ্ছে উনার রাগটা উনি প্রকাশ করতে পারেনি। যদি মেন্টালি প্রথম স্টেজে আসি তাহলে উনারও রাগ আছে, বাবারও ছিল, স্বামীরও ছিল, কিন্তু উনারটা উনাদের কারণে প্রকাশ করতে পারেনি, দেখাইতে পারেনি। তাহলে এই দিক থেকে চিন্তা করলে এটা সাপ্রেসড কিনা। তাহলে আমরা এই ক্ষেত্রে রুব্রিক্স নিব ANGER, এই যে অ্যাঙ্গার নিয়েছি, এবং সাব রুব্রিক্স নিব এস, অ্যাঙ্গার SU, এই যে দেখেন সাপ্রেসড অর কন্ট্রোল, এই যে ওপেন করলাম কন্ট্রোল। এখানে বেশ কিছু ওষুধ আছে, সাপ্রেসড অর, আমরা যদি ক্রস রেফারেন্স দেখি তাহলে অ্যাঙ্গার এলিমেন্টস ফর্ম সাইলেন্ট, রাগটা চেপে রাখার থেকে কোন রোগের উৎপত্তি, এটা কিন্তু ক্রস রেফারেন্সে আসতেছে। আমরা এটাও নিতে পারি, আবার আমরা এখান থেকেও নিতে পারি, যার যেটা ইচ্ছা নিতে পারেন। যেহেতু চাপা, সে প্রকাশ করতে পারেনি,
এখান থেকেও কিছু হতে পারে, নাও হতে পারে। তাই আমরা দুটোই নিলাম। মানে বোঝার জন্য আপনাদেরকে। ২ নম্বর হলো এইখানে আরেকটা জিনিস আছে। সে তাদের দ্বারা কি হয়েছে? ডোমিনেট হয়েছে। সাপ্রেসড অফ কন্ট্রোল হলো এটা যদি আমরা নাও নিই, আপনাদের ব্রেনে যদি নাও আসে, যুক্তিতর্কে যদি নাও নেন, তাহলে তাদের দ্বারা ডোমিনেট হয়েছে। বাবাও শাসন করেছে রাগ বেশি, স্বামীরও রাগ বেশি, ওর রাগটা চাপ। তাহলে এইটার থেকে ওই ডমিনেটিংটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এইখানে একটা রুব্রিক্স আছে ডিও, DOMINA, এই দেখেন ডোমিনেট বা ডোমিনেশন বাই আদার্স ailments ফর্ম অ্যাগ্রাভেশন। ailments ফর্ম অ্যাগ্রাভেশন আমরা যদি এটা নিই, তাহলে অ্যাঙ্গার, সাপ্রেসড অফ, এই দুটো রুব্রিক্স যদি নাও নিই আমাদের কোনো আপত্তি নেই। এই দুটো রুব্রিক্স যদি আমরা নাও নিই, আপত্তি নেই, আমরা কেটেই দিলাম। মানে আপনার লিখার কাজ তো লেখা হয়ে গেছে, এখন আপাতত আমরা কেটে দিলাম। আচ্ছা, তারপরে হলো নেক্সট রুব্রিক্সে আসি। অ্যাংজাইটি আছে একটা, সেটা হলো অ্যান্টিসিপেশন, উৎকণ্ঠা, আমার কি হবে। ওনার সব আছে, তারপরেও ওনার অ্যাংজাইটি হচ্ছে ANX, অ্যাংজাইটি ANT, অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেশন অর এঙ্গেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। আমার কি হবে, আমার কি হবে। বা আপনারা যদি ওই এইখানে অ্যাংজাইটির মধ্যে না ঢোকে ANT, অ্যান্টিসিপেশন রুব্রিক্সটা আমরা যদি সরাসরি নিই, আমরা কি ভুল করব? অ্যাংজাইটির মধ্যে যেতে হবে না, অ্যান্টিসিপেশন মানেই তো অ্যাংজাইটি, তাই কি না? তারপরে দেখেন আরেকটা জিনিস, তার বাচ্চারা বড় হয়ে গেছে, তারপরেও সে চিন্তা করতেছে আমার বাচ্চার কি হবে, তাই কি না? ANX, এই অহেতুক অ্যাংজাইটিটা, মানে অদ্ভুত অ্যাংজাইটিটা আমরা নিতেই পারি CHILDREN, নিতে পারি না? কোনো সমস্যা আছে? নেই। তারপরে আরেকটা হচ্ছে সে তার কাজের প্রতি অত্যন্ত সিরিয়াস। আপনাদেরকে আমি বললাম না কাজের প্রতি খুব কর্তব্যপরায়ণ। তাহলে এই রুব্রিক্সটা আমাদেরকে দেখতে হবে। রেসপন্সিবিলিটি বলে একটা রুব্রিক্স আছে, RES PON, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি কি হচ্ছে? ট্রেকিং। এই যে অল্প কটা জিনিস আছে এখানে, আদার্স হতে পারে, স্ট্রং হতে পারে, অন সেলফ হতে পারে, এলমেন্টস ফর হতে পারে, রেসপন্সিবিলিটি এলমেন্টস ফর হতে পারে, স্ট্রং অর টু, সেখান থেকে আমরা ফ্যামিলি ম্যাটার নিতে পারি, নিতে পারি না এগুলা? ফ্যামিলি ম্যাটার, পারিবারিক কারণে, ওয়ান্টস টু গিভ আপ ওয়ান্টস, সেটা নিতে পারি। চিলড্রেন ইন আছে, নিতে পারি, বাচ্চাদের প্রতি, এই জন্য তাকে কাজকর্ম করতে হচ্ছে, আমরা এটাও নিতে পারি। এরপরে স্ট্রং, আমরা এই স্ট্রং টুটাই নেব, স্ট্রং টুটাই আমরা নিচ্ছি। তারপরে আরেকটা ওনার গান টান ভাল লাগে না, এটা যদিও একটা মানে ওনার জন্য এই কেসের জন্য খুব গুরুত্বপূর্ণ না, তারপরেও যেহেতু আপনারা দেখেছেন তাই আমি ওই মিউজিক টা নিয়ে নিচ্ছি, MUS, এই যে মিউজিক অ্যাভারশনটা নিয়েই নি নাকি, বা সেনসিটিভ টু মিউজিক বা অ্যাভারশন নিয়ে নিলাম, অসুবিধা নাই। আরেকটা বলেছি হলো কসমোপলিটন টেন্ডেন্সি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কসমোপলিটন টেন্ডেন্সি, COS, কসমোপলিটন টেন্ডেন্সি অর ট্রাভেল ডিজায়ার, আমরা রুব্রিক্সটা দেখতে পারি, গত কদিন আগেও দেখিয়েছিলাম। ট্রাভেল ডিজায়ার, ইতিমধ্যে আমাদের 6টা রুব্রিক্স নেওয়া হয়ে গেছে, শুধু মেন্টাল থেকে আরো নিতে পারবো। ওই যে টিমিডিটি আছে, নিতে পারবো, অসুবিধা নাই, নিচ্ছি না ওগুলা, বড় হয়ে যাবে অনেক। ওই যে সিমটমস এভুলেশনটা আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজটা শেয়ার করা, এই কাজটা শেয়ার করা। 6টা নিয়েছি, আর নেব না, বাকিদেরকেও তো একটু জায়গা দিতে হবে, নিলে নেওয়া যায়, অসুবিধা নাই। তাহলে মেইন কমপ্লেনটা কি ছিল?
ওর নাক থেকে পানি পড়তেছে। নোজ। আমরা একবারে যদি শেষে যাই তাহলে রুব্রিক্স আছে ওয়াটারি, ওয়াটারি, হুম? আছে না? ওয়াটারি। আমরা এখানে যাই, ওপেন করি রেপার্টরি। এই যে ওয়াটারি, তাই কিনা? কোল্ড অ্যামেল, ড্রপস ফর্ম, স্টপ ইত্যাদি ইত্যাদি আছে। এভাবেও গেল। আরেকটা দেখতে পারি, আরেকভাবে দেখি আছে কিনা। যাদের কেন্স আছে ওখানেও গিয়ে পাবেন। এই যে এখান থেকে যদি ডিআইএস ডিসচার্জ ওয়াটারি যদি দেখেন তাহলে ভুল হবে? ডিসচার্জ ওয়াটারি ভুল হবে না। আমরা এই সেম জিনিসটা যদি কমপ্লিট থেকেও দেখি এবং এখানে ডিআইএস ডিসচার্জ এখান থেকে যদি একদম লাস্টে এসে হোয়াইট আছে, এ দেখেন ওয়াটারি আছে, আছে না? আমরা যদি এখান থেকে ওপেন করি, এই যে ওয়াটারি, তাহলে কি ডিসচার্জ থিন অর ওয়াটারি। ক্রস রেফারেন্স যত দেখবেন, ক্রস রেফারেন্স যত দেখবেন রুব্রিক্স তত চর্চা হয়ে যাবে। তাই ক্রস রেফারেন্স দেখার চেষ্টা করবেন। তারপরে হলো স্বপ্নটা নিয়ে নিই। আমরা অন্যান্য রেপার্টরিতে স্বপ্নের আলাদা চ্যাপ্টার আছে, স্লিপের মধ্যে আছে, কিন্তু কমপ্লিটসে ড্রিমস এর মধ্যে আছে। ডি আর আর ই এ এম এস, এই যে ড্রিমস সাবরুব্রিক্স নট ফাউন্ডেড। আমরা তাহলে এটাকে এইখান থেকে দেখতে পারি, DREAM, তাহলে ড্রিমস ফ্লাইং না হলো। তারপরে আমরা আরেকটা রুব্রিক্স নিব, সেটা হলো সাপ দেখতেছে, সাপ দেখতেছে। তাহলে এটা আমরা স্নেক লিখলেই হয়ে যায়, ড্রিমসে গিয়ে ড্রিমস স্নেক। তাহলে আমরা ইতিমধ্যেই অনেকগুলা রুব্রিক্স নিয়ে নিলাম। এই 9টা রুব্রিক্সে কি দাঁড়ায়? একে 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 এলোমেলো ওষুধ এসে দাঁড়িয়েছে। বেশ অদ্ভুত। আরেকটা বিষয় হলো নেওয়া হয়নি, সেটা হলো উনার মিষ্টি পছন্দ। আমরা যদি ফুড অ্যান্ড ড্রিঙ্কসে যাই এবং SW সুইটস ডিজায়ারে যদি আসি, সুইটস ডিজায়ারে আসলে তাহলে আমাদের টোটাল লক্ষণ হলো কটা? 10টা। এই 10টা লক্ষণে ক্যালকেরিয়া আসে, টিউবারকুলিনাম আসে, কার্সিনোসিন আসে, লাইকোপোডিয়াম আসে, তারপরে একে একে বহু ওষুধ আছে। 763টা মেডিসিন। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, রেপার্টরি আমাদেরকে শুধুমাত্র হেল্প করে ঔষধগুলো দেখার ক্ষেত্রে। অনেকগুলোর মধ্যে, যেমন এই 10টা রুব্রিক্সে 764টা ওষুধ আছে, এর মধ্যে থেকে প্রধান ওষুধগুলো কি কি, কে কোন অবস্থানে আছে, এই পথ, এই ঘাট, এই রাস্তা, এটা আমাদেরকে সহজ করে দেয়। আমাদেরকে ঔষধ বেছে নিতে হয় ম্যাট্রিওমেডিকা থেকে। ম্যাট্রিওমেডিকা থেকে সবসময় ঔষধ নির্বাচনের ক্ষেত্রে রুগী দেখার পরে আপনাকে ম্যাট্রিওমেডিকার শরণাপন্ন হতে হবে। আমরা যদি ম্যাট্রিওমেডিকার শরণাপন্ন হন, আমরা যদি অর্গাননকে ফলো করি, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি এখানে কেসে? দীর্ঘদিনের কষ্ট, ঠান্ডায় বাড়তেছে, ওয়েদারে বাড়তেছে, কিন্তু কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, কাজ হচ্ছে না। ফ্যামিলি হিস্ট্রিতে আছে কি ক্যান্সার, বাবার, দাদির, মায়ের। তাহলে ক্যান্সারাস মাইজমেটিক ব্যাকগ্রাউন্ডটা, আবার একটা রোগ বারবার বারবার ফিরে আসতেছে, তার মধ্যে টনসিল, ম্যালেরিয়া, জন্ডিস আছে। তাহলে এইগুলা যদি লক্ষ্য করি, তাহলে এই যে রেপার্টরি আপনাদেরকে যে আমি দেখালাম, টিউবারকুলিনাম সহ, ক্যালকেরিয়া সহ কার্সিনোসিন আসছে, এই 3টার মধ্যে একটা ওষুধ হবে। আমি এই রোগীকে, তো এর মধ্যে থেকে আমাদেরকে একটা ওষুধ খুঁজে নিতে হবে।
বা টিউবারকুলিনা বা ক্যালকেরিয়া। আমি তখন মানে 10/4/18-তে এই রোগীকে সবকিছুর ওপর বিচার বিবেচনা করে কার্সিনোসিন 1M প্রেসক্রিপশন করি। পুরো প্রেসক্রিপশন চার্টটা এখানে আছে। যেহেতু এটা পুরনো কেস, এই কেসগুলোতে এভাবে চার্ট করা, আর যেহেতু এই কেসটা ভালো হয়ে গেছে, তাই আজ ওষুধ দেখাচ্ছি কার্সিনোসিন 1M 1 ডোজ উইথ পিএল। রোগী আসলো 25/4/18-তে, বগুড়া বাইপাস। রোগী খুশি, নাক দিয়ে পানি পড়া কম, সবকিছু পরিবর্তন মনে হচ্ছে, টেনশন গুলোও কম হচ্ছিল। ওই যে ছেলে কি করবে না, অহেতুক টেনশন। পিএল 15 দিনের জন্য দিলাম। এই ফার্স্ট ফলো আপে। সেকেন্ড ফলো আপে 10/5/18-তে নাক দিয়ে পানি পড়া কম, শ্বাসকষ্ট কম, তবে রাত্রেবেলা শ্বাসকষ্ট বাড়তেছে, হাঁচিটা নেই, প্লাসিবো দিলাম। তারপরে থার্ড ফলো আপে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেল, নাক দিয়ে আবার পানি পড়া শুরু করলো। রোগী হতাশা নিয়ে আমাকে বলল, আমি কি আর ভালো হব না? আমিও তখন একটু হতাশ হয়ে গেছিলাম, কারণ ভালো হওয়ার দিকের থেকে আবার পেছন দিকে আসতেছে, এটা একটা দুশ্চিন্তার বিষয় না? এই ক্ষেত্রগুলোতে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। আর এই ব্যালেন্সগুলোই ওই সিনিয়র ডাক্তারদের পেছন পেছন ঘুরে 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 শিখতে হয়, তাছাড়া হয় না। এগুলা এত ক্লিয়ারলি বইপত্রে নেই। আজ আমি এই ভিডিওর মাধ্যমে যেভাবে বলছি, আমি আজ বই লিখলে এভাবে লিখবো না, কারণ অনেক পাতা হয়ে যায়, সব দিকে লক্ষ্য রাখতে হয় ভিডিও। তাই এই ভিডিও লম্বা হলেই তো অনেকটা দেখে না, বিরক্ত হয়ে চলে যায়। তাহলে দেখবে কি করে, পড়বে কি করে, সেটা হলো কথা। শ্বাসকষ্ট বাড়লো, আমি আবার কি করব? যেহেতু 1M ভালো ছিল, আবার ওটাই দিয়েছি। যখন ওইটা দেওয়ার পরেও কোনো উন্নতি হতো না, যদি না হইতো বা হবে না, তখন আমি পরের পোটেন্সিতে যাব। যেহেতু আমি শততমিক ওয়েতে ওষুধ দিচ্ছি, আমার পোটেন্সি কম, 10M 50M CMR 3টা আছে, তখন আমি কোন জায়গায় যাব? ডিডিএম নাই বাংলাদেশে, ডিএম নাই বাংলাদেশে। আচ্ছা, আবার দিলাম, ওইটা রিপিট করলাম। চতুর্থ ফলো আপ 10/6/28-এ 18-তে এসে বলছে কোনো সমস্যা নাই, তবে মাথা ব্যথা হয়েছিল একদিন, প্লাসিবো চালালাম। তারপরে পঞ্চমে এসে আমি ভালো আছি, কিন্তু সকালবেলা মুখ দিয়ে পানি আসতেছে, মানে ওই ঘুম থেকে উঠলে যেটাকে বলে যে পানিটা, সেটা আসতেছে। ষষ্ঠ ফলো আপে আমি ভালো আছি, কোনো সমস্যা নেই, এসএল 1 মাসের জন্য দিয়ে দিয়েছি। এরপরে আজ 2024 সাল, এই পর্যন্ত এই রোগীর সঙ্গে আমার আর কোনো দেখা সাক্ষাৎ নাই। তবে উনি ভালো হয়ে অনেক রুগী আমার কাছে পাঠিয়েছে, তাদের মারফতে আমি জেনেছি উনি ভালো আছেন। ভালো আছেন, এতটুকু আমার কাছে ফলো আপ। তবে তখন যেহেতু এখনকার বর্তমানের মতো ভিডিও টিডিও করতাম না, এখন তো করি, ওগুলো ডকুমেন্টস রাখি, কারণ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই জন্য ডকুমেন্টসগুলো রাখতে হয়। তাহলে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতে পারতাম। তো এই হলো কেস। তাহলে ওই যে আমি প্রথমে যে বলেছিলাম, ডাক্তার, ছাত্র, সাধারণ মানুষ সবাই জানবেন। সাধারণ মানুষরাও বুঝতে পারলেন সময় প্রয়োজন, সঠিক ইনফরমেশন হোমিওপ্যাথি ডাক্তারকে দেওয়া প্রয়োজন। ছাত্ররাও জানলেন, ডাক্তাররাও জানলেন কেস টেকিং কিভাবে করতে হয়, ঔষধ কিভাবে চিন্তা করতে হয়। ফাইনাল অথরিটি কখনোই রেপার্টরি না। আমি আবারও বলছি, রেপার্টরিকে আমি বলি একটা পথ, বাইপাস রাস্তা। এই বাইপাস রাস্তার যেমন অনেক সাবওয়ে থাকে, ওই রকম সাবরুবিক্স গুলোকে আমি সাবওয়ে বলি। কিন্তু আপনি যেইখানে যাচ্ছেন, ওইখানে যাওয়ার পরে আপনি কোন বাড়ির কোন ফ্ল্যাটে যাবেন, আপনার গন্তব্য স্থলটা কোথায়, সেটা আপনাকে যেভাবে খুঁজে বের করতে হয়, আপনাকে চিনে নিতে হয়, রাস্তাটা খালি নিয়ে যায়। ঠিক রেপার্টরি ওই রকম, কিন্তু ম্যাটেরিয়া মেডিকাটাই হচ্ছে মেন। তাই ম্যাথমেটিকা ভালো করে পড়েন, এমন মানুষদের কাছে পড়েন, পয়সা যাক। আমার জীবনে বহু ম্যাথমেটিকা শিখতে আমি পয়সা ব্যয় করেছি, পয়সাকে পয়সা মনে করিনি। ভালো করে শেখেন, জানেন, পড়েন, এভাবেই কেসগুলোতে সফল হবেন। 30 বছরের কেস, 30 মাস লেগেছিল। সাধারণ মানুষ যারা বলেন
কতদিন সময় লাগবে হোমিওপ্যাথিতে? ৩০ বছর ৩০ মাস লাগেনি। ৪-৫ মাসে রোগী ভালো হচ্ছে। হবে। কিন্তু দরকার অ্যাপ্রোপ্রিয়েট সিম্পটমস এর, এক্সাক্ট সিম্পটমস এর। তবেই এইভাবে রোগ সারানো পসিবল। আশা করি ইন্সপায়ার হলেন। আমার এইরকম আরো বেশ কিছু কেস আছে। আমি শেয়ার করব। আ ফাঁকা হলেই, সময় পেলেই আমি শেয়ার করব। আপনারা দেখবেন। উপকৃত হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের উপস্থিতি আমাকে এগিয়ে নিয়ে যেতে, আপনাদের জন্য ভালো কিছু দিতে হেল্প করবে। অনুপ্রেরণা জাগাবে। আল্লাহ হাফেজ।